জনসভা থেকে রাজ্যসভা, কথা বলেন চমৎকার। মার্কস ছেড়ে বহুদিন হলো মমতায়। শ্রমিকের সঙ্গ অবশ্য ছাড়েননি। রবীন্দ্রনাথ মনের গভীরে, ফেসবুক কভারেও জীবনানন্দ থেকে কবির সুমন আবৃত্তি করেন অনর্গল। টেস্ট ক্রিকেট আর ব্রাজিলের সাম্বায় বিশেষ দুর্বলতা। ক্ষমতা, মমতা আর জনতায় আছেন, তবে ধর্মে নেই, জিরাফেও। একদা কমরেড, এখন সবুজ সাথী। রাজনীতির পথে হাঁটতে হাঁটতেই যেন বুঝেছেন পরিবর্তনই অনলি কনস্ট্যান্ট। ঋতব্রত, প্রথমে একটা কঠিন প্রশ্ন করছি। তুমি নাকি তৃণমূলের কেরল লাইন? বুঝতে পারছো না? তখন নাকি সারাদিন ডাবের জলের ওপরে কাটে। আসলে মানে সেই জন্য কি চেহারাটা তো ঝরঝরে হয়ে গিয়েছে? তুমি তো আমাকে, মানে আমার যখন ভীষণ ওজন বেড়ে গেছিল আর কি, 11.6 হচ্ছে HB1C। আমার ডাক্তার আমার এই রিপোর্টটা দেখে প্রথম বলেন, কি খাও ভাই? তার আগে কি খেতে? না, সেই সময় মানে ডাক্তাররা এটা কনক্লুশনে পৌঁছন যে এই গোটা ওজনটা বাড়ার পেছনে হচ্ছে ঠান্ডা নরম পানীয়, কোল্ড ড্রিঙ্কস। এটা ফ্যাক্ট। আমি যখন অফিসে ফিরে আসি, আমি দেখলাম যে অফিসের ফ্রিজে প্রায় সেই 40টি নরম পানীয়ের ক্যান রয়েছে, কোল্ড ড্রিঙ্কের ক্যান। এবং আমি সেই নরম পানীয়টি ছোট থেকে খেতে ভালোবাসি আর কি। তো একটা নস্টালজিয়াও রয়েছে তার সঙ্গে, মানে ইমরান খান গাভাস্কারের নস্টালজিয়া। তোমার টোটাল কত কেজি কমানোর ছিল? 116 থেকে এখন 86। সেঞ্চুরিটা মিস হয়ে গেল তো। 75 অবধি যেতে হবে। 75 অবধি যেতে হবে। তো মেনলি থিং ইজ দ্যাট দিনটা শুরু দুটো ডাবের জল দিয়ে, দুটো হাফ বয়েল হাঁসের ডিম, একটা পেয়ারা, রাত্রে 1 কাপ ভাত, ডাল, মাছ, এভরিথিং। তো ওই জন্যই ডাবের জল ইজ দেয়ার। 5টা ডাবের জল অ্যালাউড সারাদিনে। বন্যেরা বনে সুন্দর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায়। এইটা তোমার সম্পর্কে প্রচলিত ধারণা। এই বিধানসভা ভোটে দাঁড়ানোর প্রস্তাবটাই খানিকটা বিপজ্জনক মনে হয়েছিল। তুমি এর আগে কখনো বিধানসভা ভোটে লড়নি, একটা লোকসভা ভোটে লড়েছিল, খুবই নামকাও আসতে লড়া। সেটা সেটা ঔপচারিক একেবারেই আর কি। মানে সকাল 8টায় বেরিয়ে 9টায় প্রচার শেষ হয়ে যাচ্ছে, সেরকম আর কি। এটা তো সেরকম না, এটা সেরকম নয়। দ্য ডে ইজ স্টার্টিং অলমোস্ট এট 7:30, 1:40, 2টো। ইটস আ ভেরি বিগ কনস্টিটিউয়েন্সি, ভেরি বিগ। প্রথম কথা হচ্ছে যে আমি যে এবারে সেকেন্ড টার্মে রাজ্যসভায় যাব, আমার কোনো ধারণা ছিল না। পড়ে পাওয়া 14 আনার মতো। তবে এটা ঠিক যে আমি 15 মাস, গত 1 মাসটা বাদ দিলাম, এটা 15 মাসের টার্ম, কিন্তু টার্ম আমি প্র্যাকটিক্যালি যদি নিজেকে অ্যাসেস করি, আমি নিজেকে নিংড়ে দিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে এই পারফরমেন্সের ভিত্তিতে আমার আবার রিনিউয়াল হতে পারে, এবং সেটা সারা বছর পড়াশোনা করলে পরীক্ষায় রেজাল্ট ভালো হবে, কনফিডেন্ট যে রিনিউয়াল হতে পারে। এবার কিন্তু এর সঙ্গে যেটা আমার বলা দরকার, আই এম এ পার্টিজান ম্যান। আমি যখন যেখানে থেকেছি, পার্টিজান হওয়াটা সব থেকে জরুরি। এবার আমি তৃণমূলে যখন ফর্মালি যোগ দিয়েছি, তৃণমূল আমাকে পাঠিয়ে দিয়েছে, তুমি জানো, আমি 1 বছর টানা কোভিডের আমলে, ওই জঙ্গলে কেউ নেই, মানে রান্নার একজন যিনি গাড়ি চালাচ্ছেন, একজন সিকিউরিটি সহ, আমি ওখানে স্টেশন করে ওই পুরো চা বলয় ঘুরেছি। আমি তখনও জানতাম না, মানে অনেকে বলেন যে তৃণমূলের কোনো প্ল্যানিং নেই। তৃণমূলের প্ল্যানিং মানে বিস্ময়কর প্ল্যানিং। আমাকে চা বাগানে ট্রেড ইউনিয়ন করতে পাঠিয়ে দেওয়া হলো বা পার্টির কাজ করানো হলো। আমি পরে শুনেছি, তখন থেকেই মাথায় ছিল যে পরবর্তী ধাপটা কি হতে পারে। মানে গোটা 2020, 2021-এর ভোট পর্যন্ত হওয়ার পর 2021-এর জুন মাসে আমি রাজ্য আইএনটিটিউসির সভাপতি হলাম। তো পার্টি তখন সেই কাজটা দিয়েছিল, ওটা গ্রুমিং হচ্ছিল। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মানে টি মুভমেন্ট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। মানে আমি ওখানে, এবং অদ্ভুত সব ঘটনা, মানে আমি সেখানে যখন যাচ্ছি, এটা না বললে নয়, চারিদিকে দেখছি রংপুর কত দূরে এটা লেখা রয়েছে। আমার একটা বিস্ময় তৈরি হয়। ডিএম অফিসে খোঁজ নিয়ে জানতে পারি না। তারপর একদিন একটা রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম মাঝের ডাবরি বাগান, কিন্তু লেখা রয়েছে রংপুর টি এস্টেট। গাড়ি থামিয়ে সোজা চলে গেলাম, গিয়ে জানলাম এই চত্বরের সমস্ত বাগান ছিল রংপুরের নবাবদের। ব্রিটিশরা যখন এই বাগানগুলো নিয়ে নেয়, চুক্তি হয়। চুক্তিটা এই যে 500 বছর বা ওইরকম কিছু একটা, এক্স্যাক্টলি ওরা ফিগারটা বলতে পারেনি, এই জায়গার সমস্ত মাইল ফলকে রংপুর কত দূর সেটা লেখা থাকবে। তুমি যদি চলে যাও এতে আর কি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,
কিছু দূরে দূরেই দেখতে পাবে রংপুরের দূরত্ব কত লেখা আছে। ডিমডিমা বলে একটা চা বাগান আছে, ডিমডিমা বড় বাগান, সেই ডিমডিমা বাগান থেকে দেখা যাবে 70 কিলোমিটার। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তবু চা খান না, চা পান করেন না, ডাবের জল পান করেন। পান করি না বললে ভুল হবে। এখন যেরকম চা ভালো, মানে আমি চা ভালোবাসি না, বলে ভালো লিকার, আর এই সময় আর কি লিকার একটু খেতে হচ্ছে, কেননা গলার 6টা 7টা 8টা, আর কোথাও আমি বক্তৃতাটা ঠিক মানে ইটস আ পারফর্মিং আর্ট, মানে তুমি যখন বলবে তো মানে শুধু ওই ধরে নরমালি আমার উইদাউট মডুলেশন, ওই জন্যই তো রাজ্যসভায় বন্যেরা বনে সুন্দর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায়। কিন্তু এটা কি বিপজ্জনক মনে হয়েছিল যে যখন বিধানসভায় দাঁড়ানোর একটা তোমার নাম ঘোষণা হলো? বা এখানে তো প্রথম কথা হচ্ছে যে প্রস্তাবের কোনো ব্যাপার নেই। হ্যাঁ ঠিক। আমি একজন পার্টিসান লোক হিসেবে মনে করি পার্টি আমায় ডেকে বললো যে দিস ইজ দ্য ডিসিশন, আমার ভালো লেগেছে কি আমার খারাপ লেগেছে এগুলো পরের কথা, আমি কি চেয়েছি। আমাকে যখন বলা হলো যে আমরা এটা চাইছি, তো পার্টি যাওয়ার পর তো আমার আর চাওয়ার কোনো বিষয় থাকে না। আমি একজন পার্টিসান লোক, জয়েন করার আগেও কিছু কাজ করেছি ইনফরমালি 3 বছর, জয়েন করার পর 1 বছর টানা একটা জায়গায় পড়েছিলাম জনমানবহীন লকডাউনের মধ্যে, এবং তারপরে 2021-এর জুন মাস থেকে টিল ডেট আমি আইএনটিটিউসির রাজ্য সভাপতি। কতটা হয়েছে কতটা হয়নি জানি না, কিন্তু আমার এফোর্টে কোনো রকম হচ্ছে ন্যূনতম খাদ ছিল না। এবং আইএনটিটিউসি এখন রাজ্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্টাল। আমার এরম জেলা আছে যে জেলায় 1 ঘন্টার নোটিসে 10-15 হাজার শ্রমিকের জমায়েত করে দেওয়ার, এবং তাদের উন্নয়ন কি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা আমায় রাজ্যের একটা সবথেকে গুরুত্বপূর্ণ শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান করেছিলেন। আমি সেই চেয়ারম্যান হিসেবে চেষ্টা করেছি দিদির অনুপ্রেরণায় এবং অভিষেকের পরামর্শে আমাদের রাজ্যের চা বলয়, ওই যে দ্যাট ওয়াজ ক্লোজ টু মাই হার্ট। আমার তো কোনো কনস্টিটিউয়েন্সি ছিল না, তো চা বাগানটাই আমার কনস্টিটিউয়েন্সি। ওখানে 95টা ক্রেশ হাউস আর 93টা হেলথ সেন্টার উইথ অ্যাম্বুলেন্স হয়েছে। এগুলো মানুষের উপকারী, কিন্তু আমার উদ্দেশ্য ছিল, আমি যে এই বোর্ডে এটা পাসও করিয়েছিলাম, যে যারা কাজ করবেন একটা ক্রেশ হাউসে 20 জনের দরকার, 17 জন মহিলা 3 জন পুরুষ। তো এই গোটাটাই যাতে সেই চা বাগান বা পাশের দুটো চা বাগান থেকেই নিয়োগ হয়, এইটা নিশ্চিত করতে পেরেছিলাম। রাজনীতি করার এগুলো হচ্ছে ভালো লাগা আর কি। ঋতব্রত এতদিন পরে তাহলে মাটির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলা যায়, মানে বিধানসভা ভোটে দাঁড়িয়ে, কারণ সংসদের উচ্চকক্ষ থেকে বিধানসভার ধুলি মলিন একটা প্রচার, ধুলো, ঝড়, গরম, তুমি একটা শৌখিন মানুষও তো বটে, লেখাপড়া করতে বেশি ভালোবাসো। অনিন্দদা, সেটা হচ্ছে যে আমি রাজ্যসভার এমপি হিসেবেও, মানে কথার কথা আর কি, যখন উইন্টার সেশনের প্রথম পার্টটা আমি 15 দিন যেতে পারিনি। আমি মুর্শিদাবাদে, মানে আমি এখন শুনছিলাম, একজন আমায় বললেন আর কি, যে ঋতুদা যদি ক্যান্ডিডেট না হতো, ওখানেই যদি থাকতো, আমরা মুর্শিদাবাদটা ঋতুদা এলে খুব সুবিধা হয়ে যেত, কারণ কেউ মানে একটা টেরার স্ট্রিকেন এনভায়রনমেন্ট নাকি, গাড়ি নিয়ে কখন কোথায় চলে যাবে কেউ জানে না। অফিস তাই আমি তুমি যেটা বললে, আমি ঠিকই রাজ্যসভা এমপিটা তো 2024-এর ডিসেম্বর, তো এটা 15 মান্থস টার্ম, কিন্তু আইএনটিটিউসির সভাপতি হিসাবে এই রাজ্যের সর্বত্র তো আমি তো ম্যাক্সিমাম 5 দিন কলকাতায় থেকেছি গত 5 বছরে। আমি নিজের একটা টিম ওয়ার্ক, কিন্তু আইএনটিটিউসি ইজ অ্যান অর্গানাইজেশন নাও, স্ট্রং অর্গানাইজেশন, এবং যে কারণে পার্টির থেকে যখন নামগুলো বেরোয়, মানে তৃণমূলে সবসময় ছাত্র যুব মহিলা, গত 5 বছরে ছাত্র যুব মহিলার পর একটাই নাম যুক্ত হয়েছে যে ফ্রন্টের সমস্ত কিছু পার্টি থেকে ঘোষণা হয়, সেটা হচ্ছে আইএনটিটিউসি। সুতরাং এরকম নয় যে ধুলোর মধ্যে ঋতব্রত ছিল না, ঋতব্রত চা বাগানেও ছিল, ঋতব্রত চটকলেও ছিল, ঋতব্রত বিডি শ্রমিকদের মধ্যেও ছিল। এবং একটা ইন্টারেস্টিং ফিচার, অবশ্যই আমি অভিষেককে ধন্যবাদ জানাবো, আমাদের দেশে 100 জনের মধ্যে 7 জন লোক সংগঠিত, 93 জন অসংগঠিত। দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে 2021-এর আগে তৃণমূলের কোনো অসংগঠিত ক্ষেত্রে ইউনিয়নই ছিল না। অসংগঠিত ক্ষেত্রে ইউনিয়ন করতে আসলে লোকে চট করে আগ্রহী হয় না আর কি। তো এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করার পর আমরা খুব ইউনিফর্মলি, আমাদের এখানে বিপুল অংশের নির্মাণ কর্মী আছেন, নির্মাণ শ্রমিক, মানে রেজিস্টার্ড। আমি যে বোর্ডের চেয়ারম্যান, সেই বোর্ডেই ছিলাম, এখন তো রেজিগনেশন দিয়েছি নমিনেশনের জন্য। সেই বোর্ডেই অসংগঠিত নির্মাণ শ্রমিকের রেজিস্ট্রেশন হচ্ছে প্রায় 49 লক্ষ। বিড়ি শ্রমিক আছেন বিপুল অংশের 24 লক্ষ। তাঁত শ্রমিক আছেন প্রায় 17-18 লক্ষ।
মাছ ধরেন যারা এরম আছেন, তো আমরা একটা ইউনিফর্ম ওয়েতে, মানে সারা বাংলা তৃণমূল নির্মাণ কর্মী ইউনিয়ন, সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী ইউনিয়ন, সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন, এই সেক্টরাল ডিভিশন করেছি, জুটের একটা ইউনিয়ন তৈরি করেছি। সোমনাথ শ্যাম আমাদের জগদ্দলের এমএলএ, এবং আমি ইন্টারেস্টিংলি আমি কিন্তু কোনো ইউনিয়নের সভাপতি নই, আমি আছি রাজ্য সভাপতি হিসেবে। ইটস আ ডিসেন্ট্রালাইজড। তুমি তো বস না, অতীতে সবসময় দেখা মানে ট্রেড ইউনিয়নে দেখা যায় সেটা ডান বাম নির্বিশেষে রাজ্যের সভাপতিরাই একাধিক ইউনিয়নের সভাপতি, কিন্তু আমি গত 5 বছর এটা এনশিওর করেছি আমি স্টেটের কোনো বড় ইউনিয়নের সভাপতি আমি থাকবো না। ইনফ্যাক্ট তার ইউনিয়নেরও আমি কেউ নই। যত ডিসেন্ট্রালাইজ করা যাবে কাজ তত ভালো হবে। এবং আমার আজকে খুব মানে আত্মশ্লাঘার মতো, মানে খুব আনন্দের যে একেবারে একদম প্রান্তিক ট্রাইবাল একটি ছেলে হাতে ধরে যাকে তুলে এনে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি করেছিলাম, বীরেন্দ্র বরা, ওরাও কালচিনি সিটে লড়াই করছে। একেবারে আমাদের নাগরাকাটায় আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়নের গ্রাউন্ড লেভেলের কর্মী সঞ্জয় কুজুর নাগরাকাটায় তৃণমূলের টিকিটে লড়াই করছে। ঋতু, একটা খুব ইন্টারেস্টিং ইন্টারভেনশন, তৃণমূল করার কোনো ইচ্ছা যে তোমার ছিল না, সেটা আমার টেলিভিশনে দেখেছিলাম। তুমি এবং তোমার তৎকালীন সহযোদ্ধারা যোজনা কমিশনের সামনে অমিত মিত্রকে যেভাবে হেনস্থা করেছিল, তারপরেও তৃণমূলে কেন? না, তৃণমূল করার আবার আমি বললাম, এই যে আমি আগে কথাটা বললাম আমি পার্টিজান। প্রথম কথা, মানে মিডিয়ার ক্যাঙ্গারু কোর্টে কি হয়েছিল আমার জানা নেই, কিন্তু কোনো ক্লিপিংস মুভিং ঋতব্রতকে দেখায়নি। সেটা অনেকদিন আগে, কিন্তু ঋতব্রত মুভ করছে যখন কোর্টে জামিন হয়ে যায়। জামিনে হচ্ছে যা জানতে চান, তা ভিডিও কোথায়? ভিডিও আর প্রোডাকশন হচ্ছে না, ক্লিপ। বাংলার মিডিয়া যে ক্লিপটা দেখিয়েছিল তাতে ওটা বোঝা যাচ্ছিল যে ঋতব্রতকে ওখানে তো ফটোশপ করে পাঠানো হয়েছে। এবার প্রোগ্রামটা আমার নেওয়া ছিল না, আমি পার্টিজান। আমাকে নীলোৎপল বসু ফোন করে বলেছিলেন কর্মসূচিতে যেতে হবে। কর্মসূচিটা দিল্লি সিপিআইএম এর ছিল। আমি সেই কর্মসূচিতে গেছিলাম এবং আমি না, সেই কর্মসূচিতে গেছিলাম। পার্টির যিনি আমাদের ইনচার্জ তিনি বলেছিলেন যেতে। এখন তার মধ্যে সে গোটাটা খুব, মানে ওনার সঙ্গে আমার সম্পর্কটা তো খুব অম্লমধুর ছিল, মানে অম্লমধুরও নয়, মানে খুবই অম্লই ছিল বেশি। হ্যাঁ, মানে আমার মনে পড়ে সীতারাম আমায় একদিন বলেছিলেন, মানে দেখুন উনি অনেক লেখা বেরোতো ওনার গণশক্তিতে, তো লেখাগুলো আমার, এবং ঘোস্ট রাইটিং আমি শেষ করি অনিন্দদা। তা আমি একদিন এটা সংবাদ মাধ্যমে সামাজিক মাধ্যমে লিখেছিলাম, তাতে লোকে খুব আমায় গালি দিচ্ছিল। আমি বললাম, শুনুন, নীলোৎপল বসুকে বলতে বলুন যে উনি ভালো করে জানেন আমার হাতের লেখাটা সোকল ভালো না, সোকল না, সত্যিই ভালো। তো আমি এখনো বাংলাটা এতে লিখতে পারি না, আমি হাতেই লিখতে হয়। আমি বললাম সব মিলিয়ে 80টা লেখা, গোটা 40টা ম্যানুস্ক্রিপ্ট কিন্তু আছে, বাজারে ছেড়ে দেবো। যদি উনি আমার কোনো অসুবিধা নেই, অস্বীকার করুন না যে লেখাগুলো ঋতব্রত নয়, আমার। আমি ওই 40টা ম্যানুস্ক্রিপ্ট স্ট্রেট 1 to 1 করে আপলোড করে দেবো। তো স্বাভাবিকভাবে আমি গেছিলাম, কিন্তু আবার বলছি যে গোটা ঘটনায়, এবং যে কারণে কোর্টে তো মানে কোনো মুভিং ভিডিও প্রডিউস করা যায়নি, কোনো সংবাদ মাধ্যম করতে পারিনি। তো আমার কাছে যে আমি পার্টিজান ম্যান, পার্টি ওটা বলেছিল, পার্টির নির্দেশ, আমি নির্দেশ পালন করেছিলাম। এবং তুমি যদি বলো, মানে আমি যেহেতু মানে রাজনীতি করার পেছনেও তো কারণ থাকে, মানে এই যে আমি সিপিএম এর যে ন্যারেটিভ, সিপিএম অর্গানাইজড পার্টি, লিটারেচার, ন্যারেটিভ, নোট, কি ভিত্তিতে বলতে হবে, কি বলতে হবে, এগুলো একেবারে বই আকারে, পার্টির চিঠি বই আকারে। তো পার্টিতে থাকা অবস্থায় অভ্যন্তরে কি বলেছি সেটা আলাদা কথা। 2016 বিধানসভা নির্বাচনের পর পার্টির রাজ্য কমিটির মিটিংয়ে আমি বলেছিলাম, মানে সেটা অবশ্য সেই নির্বাচনটা আমার খুব কাল হয়েছিল আর কি, একটা ট্যাবলয়েড, তুমি ছিলে তাতে, সেই ট্যাবলয়েড করতে গিয়ে হিসাবটা জোগাড় করে দিয়েছিল যে সিপিএম এর মধ্যে আমি সব থেকে বেশি মিটিং করেছি, 1 নম্বরে 1, 2, 3 ছবি ছাপা হয়েছিল। তো যিনি 2-এ ছিলেন ডিস্টেন্ট সেকেন্ড ছিলেন, মানে আমি তো আমার ইচ্ছায় যাইনি, লোকে সিপিএম এর সিস্টেম তো যাওয়া যায় না ওরকম ভাবে, পার্টি অফিসে বলে দেবে যে এখানে যেতে হবে। তো এটা আমার মনে হয় যে ওয়াই তৃণমূল এগেন না, বলছি আমি একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আমি যেহেতু ট্রেড ইউনিয়ন করি, আমি ট্রেড ইউনিয়নে আমি একটা উদাহরণ, মানে এই স্কিমটার না মানে কোনো বিরাট প্রচার নেই, সেটা হয়তো আমাদের সবারই মানে
আমরা চেষ্টা করেছি, আমরা ট্রেড ইউনিয়নগতভাবে সেই চেষ্টা করেছি স্কিমের জন্য প্রচার হয়। সিপিআইএম যখন সরকারে, সিপিআইএম এর একটা স্কিম ছিল, এটা খুব ইনক্লুসিভ একটা স্কিম, যে কোনো অসংগঠিত শ্রমিক, সে ঠেলা চালাতে পারেন, রিক্সা চালাতে পারেন, অটো চালাতে পারেন, টোটো চালাতে পারেন, মাছ ধরতে পারেন, তাঁত বুনতে পারেন, জরিরস্তাগর হতে পারেন, তিনি যদি মাসে 30 টাকা করে জমা দেন, সরকার 25 টাকা করে জমা দেবে, এইভাবে টাকাটা জমা হবে। তার নির্দিষ্ট 60 বছর বয়স হলে ওই টাকা তার কিছু কিউমুলেটিভ, সরকার কিছু টাকা দিয়ে তাকে একটা টাকা দেবে। 2000 থেকে 2011 এই স্কিমে 9,26,00,000 টাকার ডিসবার্সমেন্ট হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমার সঙ্গে আলাপ হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম, মানে আমি যখন when I entered into it, যখন আমি দেখতে পাচ্ছি, আমি দেখলাম যে উনি নোট দিয়ে, মানে ওনার নোট হচ্ছে যে এই স্কিম ফেল করবে, কারণ 6 মাস কেউ যদি টাকা জমা না দেন বইটা তামাদি হয়ে যাবে। তো 9,26,00,000 টাকা 11 বছরে ডিসবার্সমেন্ট উনি করে দিলেন, যে কাউকে কোনো টাকা দিতে হবে না, নামটা লেখানো থাকতে হবে। আজকে যে তোমার সঙ্গে বসেছি, এটা আজকের হিসেব নয়, যেদিন এমসিসি লাগু হয়েছে সেদিন সন্ধ্যেবেলার হিসেব হচ্ছে যে আমাদের রাজ্যের 1,87,00,000 অসংগঠিত শ্রমিক এই স্কিমের আওতায়, 37,22,000 শ্রমিক টাকা পেয়ে গেছেন, টাকার পরিমাণ 2,900 কোটির বেশি। এবার এই ধরনের স্কিম, তার যে এফেক্ট, একটা লোক, প্রান্তিক লোক, অটো চালান, টোটো চালান, তার হাতে এককালীন 2,72,000 টাকা ইজ নট এ ম্যাটার অফ জোক। এবং আমি পার্লামেন্টে আমার যাওয়ার পর প্রথম যে বাজেট বক্তৃতা করেছিলাম, তাতে এটার উপর বেশ 5 মিনিট বলেছিলাম। কারণ নরেন্দ্র মোদীরও একটা স্কিম আছে, শ্রমিক 100 টাকা দিলে নরেন্দ্র মোদী 100 দেবে, শ্রমিক 500 দিলে নরেন্দ্র মোদী সেই অনুপাতে দেবে, কিন্তু এই ধরনের স্কিম গোটা দেশে নেই। এবার যদি রাজনীতির পরিভাষায় বলতে হয়, এটা আউট অ্যান্ড আউট একটা লেফট স্কিম, একটা বামপন্থী স্কিম। তো ঝান্ডার রঙে বামপন্থা নির্ধারিত হয় না আর কি, মানে এটা আমার কথা নয়, মানে মার্টা হার্নেকার বলে এক ভদ্রমহিলা, যিনি লাতিন আমেরিকান বামেদের অন্যতম মানে মেধা হিসেবে, মনন হিসেবে পরিচিত, ওনার একটা বই আছে, আমি বইটা অনেক আগেই পড়েছি এবং সেই বইটা বাংলায় অনুবাদ হয়েছিল, আমি সেই অনুবাদে ভূমিকা পালন করেছিলাম, রিবিল্ডিং দ্য লেফট। তাতে ফিদেল বলেছিলেন যে দেখুন, কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশনটা জরুরি। গোটা লাতিন আমেরিকায় এত ডিকটেটররা ক্ষমতা দখল করেছেন অভ্যুত্থানের মধ্যে দিয়ে, যে গোটা লাতিন আমেরিকায় ডিকটেটরশিপ শব্দটা ঘৃণিত শব্দ। এই মার্টা হার্নেকার বা ফিদেলরা বলেছিলেন যে এই ডিকটেটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েট, এটা সাধারণ জনগণের থেকে পার্টিকে বিচ্ছিন্ন করবে। বা চীনের পার্টি আর কি, চীনের পার্টি যখন স্লোগান দিল আর কি, যে সোশ্যালিজম ডাজ নট মিনস ডিস্ট্রিবিউশন অফ পভার্টি অনলি, সোশ্যালিজম মিনস ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ টু বি রিচার। এগুলো হোর্ডিং, সারা চীন জুড়ে হোর্ডিং, আমি 2016-তে দেখে এসেছি। মানে সিপিএম, এটা সিপিএম এই হোর্ডিং যদি মানে চীন লাগিয়েছে হয়তো কিছু বলা যাবে না, কিন্তু প্রবলেমটা হচ্ছে, এবং আমি সীতারামের থেকে শুনেছিলাম, সিপিএম এর সঙ্গে চীনের পার্টির সম্পর্ক যখন ফাইনাল হয়, ইএমএস নাম্বুদিরিপাদ এবং সীতারাম সেই ডেলিগেশনে গেছিলেন, দেং জিয়াংপিং তিনি মানে মদ্যপান করছেন, ওদের যে খুব কড়া একটা রয়েছে মৌতাই, সেই মৌতাই এবং সিগারেট খাচ্ছেন। এবার ইএমএস একেবারে সাত্বিক লোক, ইএমএস মৌতাইও খান না, সিগারেটও খান না। সীতারাম বলছে আমি উসখুস করছি, আমি খেতে চাই। তো দেং জিয়াংপিং জিজ্ঞাসা করলেন, আর ইউ আ কমিউনিস্ট, ইউ ডোন্ট স্মোক, ইউ ডোন্ট ড্রিঙ্ক, তো হোয়াট অ্যাবাউট দিস ইয়াং ম্যান? তখন ইএমএস বলেছে ও খায়, তো বলছে তোকে খেতে অ্যালাউ করো। সীতারাম তারপর বলছেন যে একটা হঠাৎ করে চীনা ভাষায় কি বললো, একটা গোটা ম্যাপ নিয়ে আসালো, কারণ ইএমএস ইতস্তত করছেন, মানে ইএমএস এর অস্বস্তি হচ্ছে যে ওখানে একটা হয়েছে, কি বলে, শেয়ার বাজার হয়েছে গুয়াংঝাউতে, কমিউনিস্ট দেশে শেয়ার বাজার, ইএমএস এর মাথা খারাপ হয়ে গেছে। তো তখন দেং একটা নাকি ম্যাপ দেখিয়েছিলেন, সীতারামের থেকে পার্লামেন্টের স্মোকিং রুমে সেই গল্প, আরো অনেকে ছিলেন, একটা পার্লামেন্টের আমাদের খুব চমৎকার স্মোকিং রুম ছিল, স্মোকিং ক্লাবের মতো। তা সেখানে সীতারাম দেখিয়েছিলেন, বললেন যে এই জায়গাটা প্রথমে ওপেন আপ হচ্ছে, উনি বলছেন তারপর এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, দেং তো মারা গেছেন। সীতারাম বলেছিলেন যে এখন যখন এই ওপেনিং আপ গুলো হচ্ছে, মানে মার্কেট ইকোনমি উইথ সোশ্যালিস্ট কন্ট্রোল, আমি সেদিনের কথাটা মেলাই কিভাবে একদম যে রুট ম্যাপ ছিল সেই রুট ম্যাপে এগোচ্ছে। মানে ওই যে বললাম কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশন, তো আমিও এই কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশন করতে গিয়ে দেখেছি যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় বামপন্থী আর কেউ নেই।
জীবনের একটা খুব কঠিন সময় তোমার গিয়েছে, কঠিন সময় তুমি পেরিয়ে এসেছো এবং পুরনো স্লেটের পুরনো লেখা মুছে ফেলে নতুন লেখা আবার লিখতে শুরু করেছো। এই যে যাত্রাটা, এই সময়টা তোমায় কি শিখিয়েছে? এই সময়টা শিখিয়েছে যে ইউ মাস্ট লাই লো। হুম তোমার সঙ্গে কথা বলছি বলে নয়, মানে আই এম ইন্ডেটেড টু ইউ টু, মানে আমি এটা প্রকাশ্যে যদি না বলি অন্যায় হবে। মানে আমাকে সেই সময় আমার পাশে শক্তভাবে দাঁড়ানো, মানে সঠিক পরামর্শ দেওয়া, ইউ আর ওয়ান অফ দ্য পিপল। না ঠিক আছে, কিন্তু করতে হয়েছে তো তোমাকে। আমার আমার যেটা মনে হয়েছে, মানে প্রথম কথা হচ্ছে যে আমি এটা বিশ্বাস করেছিলাম, সিপিএম এর অনেক গ্রুপে আমি ছিলাম, মানে খেয়াল করেনি, বাদ দেয়নি, এখনো আছি। এটা শোনার পর এবার শোনার পর বাদ দিয়ে খুঁজে দেবে। দেখতে পারে, কিন্তু তাও টাফ আছে আর কি। হ্যাঁ, তো সেখানে আমার এপিটাফ লেখা হুম। হয়েছিল, উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছিল। তো স্টিল নাও আমার এপিটাফ লেখা যায়নি, মানে হুম, ঋতব্রতকে প্রতি মুহূর্তে গালি দিতে হয়, প্রতিটা গালিতে আমি একটু বুঝি হুম। যে আমি গায়ের জ্বালা না, এখনো না, যায়নি। আমি মানে আছি, আমি হ্যাঁ, আছি, হ্যাঁ, মানে আমার এপিটাফ লেখা যায়নি, আই এম হুম, দেয়ার। হুম, আর আমি এটা বুঝেছি যে আমি যদিও ফুটবল প্রেমী আর হুম, কি, ক্রিকেটের ভাষায় বলাটা ঠিক হবে না, হুম। আমার মনে হয়েছে যদি প্রয়োজনে মানে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়, সুযোগ আজকে না হলেও কালকে আসবে। তুমি তো 24 ঘন্টা রাজনীতিক। হ্যাঁ, আমি আর কিছু করি না। তোমার স্ত্রী দুর্বা একটা চাকরি করেন, শিশু সুরক্ষা কমিশনের সদস্য, গানের লিরিক। দুর্বা প্রচার করছেন তোমার হয়ে? গেছিলেন, হ্যাঁ। গেছিলেন। বেসিক্যালি জায়গাটা খুব বড়, মানে হুম, 32টা ওয়ার্ড, হুম, 2টো গ্রাম পঞ্চায়েত এবং হুম, হিউজ। হুম। এবং মানে এগুলো জব চার্নক আসলে উলুবেরিয়াতে ছিলেন আচ্ছা। 1886 আর 1887। জব চার্নক ওয়াজ দেয়ার। তো জব চার্নক তারপরে কলকাতায় আসেন। কনজেস্টেড জায়গা, মানে আচ্ছা। ওখানে জায়গার, এবং দিস জুট মিলস, হুম, হুম, মানে হুম, সেই জুট মিল, মানে একেবারে ঝকঝকে চকচকে জুট মিলও আছে হুম, গ্লস্টারের হুম, মতো, আবার হুম, কানোরিয়ার কঙ্কালটাও ওখানে দাঁড়িয়ে রয়েছে, মন খারাপ হয়ে হুম, যায় হুম। দেখলে। মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় যেদিন মনোনয়ন দিলেন, সেটা জানাজানি হলো, একটা নজিরবিহীন ঘটনা ঘটেছিল। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন তোমার সেই রাজনৈতিক স্বীকৃতিতে অভিভূত হয়ে টুইট করেছিলেন, উইচ ইজ আনপ্রেসিডেন্টেড, মানে নো ওয়ান হ্যাড সিন দিস বিফোর। তৃণমূলে তোমার প্রতীক কি প্রতীক? প্রতীক একটা টুইট করেছিলেন, কাজ করতে আর গেলে কারোর হয়ে করেননি? আসলে হতে পারে, মানে আমি আমি এক্স্যাক্টলি কেন করেছিলেন সেটা বলতে পারবো হুম, না, কিন্তু অভিষেকও করেছিলেন, হুম। মানে সে তো অভিষেক তো রাজনীতিক। অভিষেক অভিষেক আরো হাজার বিভিন্ন বিষয়ে অভিষেক টুইট করে থাকেন। অভিষেক প্রতীক জৈন কিন্তু না, টুইট করেন না। অভিষেক রাজ্যসভা নির্বাচনে হুম, কোনোদিন আজ অব্দি হুম, কোনো ক্যান্ডিডেটের হয়ে টুইট করেননি। হুম, মানে হুম, যেমন প্রতীকের টুইটটা আছে, হুম। অভিষেকও কিন্তু কখনো টুইট করেননি। বাট ওয়্যার ইউ নট সারপ্রাইজড? হ্যাঁ, কিছুটা আশ্চর্য হয়েছিলাম, মানে ভালো লেগেছিল। অবশ্যই ভালো লেগেছিল। আমি এখন যদি বলি ভালো লাগেনি, হুম, মানে এটা তো একটা স্বীকৃতি, এবং হুম, দুটো টুইটেই ছিল। হুম, দুটো টুইটেরই মূল কথা হচ্ছে হয়তো দেরি হলো, হুম, কিন্তু স্বীকৃতি আসবেই, স্বীকৃতি এলো এবং স্বীকৃতি আসবেই। হুম, দুজনেই হুম, একই প্যাটার্নে লিখেছে, অভিষেক আর ডিরেক্টলি লিখেছিল, হুম। দেরি হলো। অভিষেক একজন রাজনৈতিক হ্যাঁ, নেতা। কিন্তু মানে হ্যাঁ, কিন্তু বাকি টুইটটাতেও হুম। কিন্তু ইট ওয়াজ দেয়ার। এই তো সিপিএম তোমায় বহিষ্কার করেছিল। বহিষ্কারের আগে এবং পরে সিপিএম এর সম্পর্কে তোমার মূল্যায়ন কি? সিপিআইএম এর অভ্যন্তরে যে রাজনৈতিক ডিবেট, মানে আমি যতদিন সিপিআইএম এ ছিলাম, আই ওয়াজ এ রেগুলার পার্টিসিপেন্ট ইন দ্য ফোরাম। আমি 2016 সালের নির্বাচনের রেজাল্ট বেরোয়ার আগে, রেজাল্ট বেরোয়নি, তার আগে বিধানসভা নির্বাচনে। বিধানসভা নির্বাচনের আগে আমি একটা কথা বলেছিলাম যে আমি আপ টু মুর্শিদাবাদ গাড়িতে ট্রাভেল করেছি, তার ওপরে ট্রেনে অথবা ফ্লাইটে ট্রাভেল করেছি, তারপর আবার নেমে গাড়িতে ট্রাভেল করেছি। আমায় পার্টি, মানে আমি পার্টিকে বলেছিলাম যে এই ট্রাভেল করতে গেলে আমি কোত্থেকে এই টাকা হুম, পাবো, তো হুম, আমার পার্টি আমাকে 60,000 টাকা সিপিআইএম দিয়েছিলেন। আমি সেই উদাহরণ দিয়ে বলেছিলাম যে পটাশপুরে মিটিং করতে গেছি, পটাশপুরে মিটিং সেরে আমি কলকাতায় 3 ঘন্টার মধ্যে এসে বাড়িতে খাবার খাচ্ছি, এক। দুই হচ্ছে এই গোটা
মুর্শিদাবাদ পর্যন্ত যে ছোট একটা গাড়ি সুইফট ডিজায়ার গাড়িতে ট্রাভেল করেছিলাম, একবারের জন্য টায়ার পাঞ্চার হয়নি। আমার এটা বলার বক্তব্য ছিল, টনটিটকিরি হয়েছিল। আমি এটা বলেছিলাম যে এগুলোকে ইগনোর করলে, মানে এই যে বলছে হাসপাতাল নেই, হাসপাতাল বাইরে আছে, মানে একজন বললেন, একজন রাজ্য কমিটি মেম্বার, আমি তখন বলেছিলাম যদি হাসপাতালটা বাইরেও থাকে তাহলে ধরুন ওই হাসপাতালে কিছু হচ্ছে না, ওনার কথা, ওনার সঙ্গেই বাদানুবাদ আমার হয়েছিল, আমি বলেছিলাম যে হাসপাতালে ধরে নিন কিছু হচ্ছে না, কিন্তু একজন লোক আমায় বলেছে যে আমার যদি প্রয়োজন হয় আমি মেদিনীপুরে 40 মিনিটে পৌঁছে যেতে পারবো, রাস্তাটা এমন। সুতরাং আমি যদি চোখ বন্ধ করে থাকি, আমি যদি বাস্তব সেই বাস্তবের সঙ্গে আমার যদি কোনো সম্পর্ক না থাকে, এবং ইন্ডিভিজুয়ালি যেটা হয়েছে যে মানে উইচ হান্টিং, ঋতব্রতর ছোঁয়া আছে, অত্যন্ত মানে ক্যালিবার সম্পন্ন ছেলে, ঋতব্রতর ছোঁয়া আছে যাদের, তাদের সবাইকে পার্চ করা হয়েছে। গ্রেট পার্চ বলবো না, বিকজ আই এম নট এ গ্রেট ম্যান, মানে গ্রেট পার্চ আমার সঙ্গে আমার, কিন্তু দেয়ার ইজ পার্চিং, সিলেক্টিভ পার্চিং, আমি নাম বলে তাদের বিব্রত করব না। এবং আশ্চর্য হচ্ছে, আমি বলছি যারা মানে, আমি এখনো তাদের নাম বলবো না, কিন্তু প্রমাণগুলো রেখেছি, কারণ কেউ এটা চ্যালেঞ্জ করলে তখন আমায় বলতে হবে। একাধিক, প্রতিকুর রহমান তো নয় জয়েন করেছে, আরো কারা লাইনে ছিলেন, মানে আমার বক্তব্য মানে সিপিএম কি বদলেছে তারপর থেকে? না, বদলানোর বদলে যেটা হয়েছে যে সিলেক্টেড ফিউ, চোজেন ফিউ, নিয়ম থাকলে সবার জন্য একরকম নিয়ম থাকবে, নিয়মটা বিভিন্ন লোকের জন্য আলাদা হতে পারে না। মানে সিপিআইএম এর যদি একটা নিয়ম থাকে, সেই নিয়ম সবার জন্য একরকম থাকবে। এবং সব থেকে বড় কথা, আমি এটা বিশ্বাস করি, মানে সবসময় মানে সিপিএম এ যেটা হয়েছিল, নেতৃত্ব একটা নিরাপত্তাহীনতায় ভোগেন, তো নিরাপত্তাহীনতায় ভোগার ফলে এমন লোককে প্রমোট করতে চান যার থেকে কোনো থ্রেট নেই। মানে বুঝতে পেরেছি, ভবিষ্যতের জন্য কোনো মানে প্যারালাল কোনো পাওয়ার সেন্টার তৈরি হবে না বা এই রকম। আমি যদি একটা উদাহরণ দিই, মঈনুল হাসান, আব্দুস সাত্তার, সিপিআইএম এ, বা এখন প্রতিকুর রহমান, সিপিআইএম এ মোহাম্মদ সেলিম বাদ দিয়ে কোনো প্রমিনেন্ট, ওনাকে চ্যালেঞ্জ করার মতো মুসলিম সম্প্রদায়ের নেতা কি আছেন? এভরিবডি ইজ পার্জড। আব্দুস সাত্তার, মঈনুল হাসান, সফিদাদের কথা আমি যাচ্ছি না, ওটা আগে। তো এই সব থেকে বড় কথা হচ্ছে যে মানে সিপিএম মনে করে যে তারা পলিসির পরাকাষ্ঠা, নীতির পরাকাষ্ঠা। তো হোল টাইমারদের ক্ষেত্রেই তো বিভিন্ন রকম নীতি, মানে কেউ ইউটিউবে লক্ষ টাকা রোজগার করলে তাহলে তিনি করতেই পারেন, শুভেচ্ছা রইল, কিন্তু তিনি তাহলে হোল টাইমার ওয়েজটা নেবেন কেন? আমি হোল টাইমার ওয়েজ নেবো, এটা আমি প্রতিকুরের থেকে শুনছিলাম যে হোল টাইমারের ওয়েজ দেবে, কিন্তু তিনি, যিনি এটা ইউটিউব থেকে যদি লক্ষ টাকা রোজগার করেন, তিনি হোল টাইমারের ওয়েজ নেবেন না। তাহলে এইগুলো, বা এই যে সমান ওয়েজ নয়, যখন যেরম তখন তেরম, মানে সাইজে ফিট করবার মতো হচ্ছে বিষয়, সেইগুলো মানে আমার মনে হয়। এবং সব থেকে বড় কথা যে মানে কোনো যে পলিসি নেই। আমি জাস্ট একটা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। আমি সেলিমদাকে দিয়ে উদাহরণ দিই। সেলিম সাহেব, উনি 2 টার্মের রাজ্যসভার সদস্য, 2001-এ বামফ্রন্ট সরকার হওয়ার আগে চলে এলেন এন্টালিতে, জিতলেন, মন্ত্রী হলেন, কিন্তু পার্ক সার্কাস জোনাল কমিটি একটা কমপ্লেন দিয়েছিল। কমপ্লেনের কন্টেন্ট ছিল হিজ কমিউনাল, এটা আমার কথা নয়, এবং তড়িঘড়ি ওকে আবার লোকসভায় পাঠিয়ে দেয়া হলো 2004-এ। উনি 2004-এ জিতলেন, 4-এ জিতে উনি লোকসভায় গেলেন, 2009-এ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে হারলেন। হেরে উনি আর কিন্তু মানে উত্তর কলকাতার আশেপাশে নেই। এবার উনি অনেক অঙ্ক কষলেন, অঙ্ক কষে দেখলেন যে রায়গঞ্জ সিটটা হলেও হতে পারে, এবং স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে 28% ভোট পেয়ে ভারতবর্ষে একজনই এমপি হয়েছেন, নাম তার মোহাম্মদ সেলিম। কৃতিত্বের তো, হ্যাঁ, অবশ্যই কৃতিত্বের। তার কারণ চতুর্মুখী লড়াই। প্রিয়রঞ্জন দাশবংশীর স্ত্রী দীপা দাশবংশী, প্রিয়রঞ্জন দাশবংশীর ভাই পবিত্র রঞ্জন দাশবংশী, তিনি তৃণমূলের ক্যান্ডিডেট, নিমু ভৌমিক বিজেপির ক্যান্ডিডেট, অভিনেতা, 28% ভোট এবং প্রবাবলি 1300। এটা অবশ্যই কৃতিত্বের। 28% ভোট পেয়ে এমপি হওয়াটা কৃতিত্বের। তারপরে ভেলায় চড়েছেন, কীর্তনে তিলক কেটেছেন। অন্যরা করলে সমস্যা হয়, উনি কীর্তনে তিলক কাটলে সমস্যা নেই, উনি ভেলায় চড়েছেন, এগুলো হয়েছে।
একজন সিটিং এমপি হেরে যেতেই পারেন, ইন্দিরা গান্ধীও হেরেছেন, কিন্তু ভারতবর্ষে আমি এটাও খুঁজছিলাম, আর বোধহয় 2-3টে উদাহরণ রয়েছে সিটিং এমপি পরের ইলেকশনে জামানত খুইয়েছেন, এটা হয়নি। মানে এত পপুলার এমপি। সেলিমদার উপরে তোমার কিন্তু খুব ক্রোধ আছে, এটা এটা এই যদি রিসার্চ করে করে বার করেছো তুমি। রিসার্চের ব্যাপার নয়, পলিটিক্স ইজ ডেটা, ডেটা ইজ নিউ অয়েল, ডেটা ইজ নিউ পাওয়ার। তা আমি আমার অন্য কোনো এটাই কথা, অভিষেক। ডেটা ইজ অভিষেক, একদম একদম ডেটা ইজ অভিষেক। সি মানে এই যে একটা একটা জায়গায় লড়তে গেছি, লড়তে যাওয়ার আগে তার বুদ্ধরে ব্রিফিং অভাবনীয়। প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে, কোথায় কি করতে হবে, নোট চলে যাবে যেখান থেকেই আগে যে যাচ্ছে, অসম্ভব একটা স্ট্রং ব্যাকরুম। কিন্তু তুমি এক্ষুনি বলছিলে না যে সিপিএম এর অনেকের সঙ্গে তোমার নিয়মিত যোগ এখনো আছে। আমি ভোটে লড়ছে, হ্যাঁ আমি বলছি ভোটের তারা প্রচার করছে। ভোটের হচ্ছে, ভোটে প্রচার করছে, কাস্তে হাতুড়ি তারা প্রতীকে লড়ছে, কিন্তু তোমার সঙ্গে তারা যোগাযোগে আছেন। আমি একটা কথা বলি অনিন্দদা, হ্যাঁ আমি নাম বলবো না, নাম বলবো, আমি জিজ্ঞাসাও করবো না, এটা আনএথিক্যাল। কাস্তে হাতুড়ি প্রতীকে লড়ছেন, লড়ার কদিন আগেও আমার অফিসে 2বার বসে গেছেন, টাওয়ার লোকেশন দেখলে বোঝা যাবে কটা থেকে কটা ছিলেন, এবং সো কল্ড তৃণমূলকে প্রবল গালি দিচ্ছেন। জানতে চেয়েছেন যে এটা না, রাজ্যসভা এরকম ভাবে হয় না ভাই, তুমি এখন এসে তুমি রাজ্যসভায় চলে যাবে, এটা হবে না, তোমাকে ইফ ইউ আর ইন্টারেস্টেড তুমি বলো, আমি কথা বলবো। আমার বক্তব্য হচ্ছে দিস হিপোক্রেসি, এই যে এরা যে তোমার সঙ্গে যোগাযোগ রাখছেন, এটা কি একটা পারস্পরিক বিশ্বাসের মর্যাদা দেওয়ার জায়গা থেকে, নাকি এটা ভবিষ্যতের বিনিয়োগের জন্য? আমি যারা যোগাযোগ রেখেছেন, মানে আমি ওই যে বললাম, যে কথাটা বললাম, যাদের উইচ হান্ট করা হয়েছে তারা কিন্তু কেউ সিপিএম ছাড়েনি। আর সেই উইচ হান্ট করে তাদের বাদ দিয়ে যাদের প্রমোট করা হয়েছিল, মানে প্রতিকূলের কথা আমি বলছি না, ও তো যোগ দিয়েছে, ও নিজের কথাগুলো বলেছে, কিন্তু এই সো কল্ড মানে অসম্ভব সার, মাথার পেছন দিয়ে আলো বেরোচ্ছে, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, 19 বার হয়নি, 4-5 বার। তো সেই মানে সেই রকম আর কি অসম্ভব মেধা সম্পন্ন, মানে মেধাটা নিম্ন না উচ্চ আমি তার দিকে যাচ্ছি না, মানে 5 বারে 6 বারে গ্র্যাজুয়েট, এই ধরনের যে মাথার পেছনে জ্যোতি বেরোনো যারা, তাদের প্রমোশন হয়েছে। সো কল্ড আমার মনে হয় ক্যালিবার সম্পন্ন ছেলে, তাদের প্রমোশন হয়নি। ঋতব্রতর ছোঁয়া আছে উইচ হান্ট সে করতে গিয়ে, কিন্তু মজা হচ্ছে যাদের উইচ হান্ট করা হয়েছে তারা ঋতব্রতর সঙ্গে কোনো রাজনীতি নিয়ে কথা বলে না, যোগাযোগ নেই বলতে পারবো না। মাথার পেছন থেকে জ্যোতি বেরোনো, এটা কি শতরূপ গন্ধ আছে এতে? অনেকের গন্ধ আছে, শুধু শতরূপ কেন হতে যাবে? মানে একজন প্রার্থী দেখেছিলাম, লিখেছেন তিনি একটা সাবজেক্টে হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে তার প্রার্থী পরিচয়। তো আমি তখন পার্টিতে জানিয়েছিলাম উনি পার্ট 1-এ ফেল করেছেন, পার্ট 1-এ ফেল করার ফলে নম্বরটা এত কম, পার্ট 2-তে ওই সাবজেক্টে আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করা যায় না, উনি করেছেন। উনি ধরুন আমি ইংরেজি পড়তাম, আমার যদি ইংরেজিতে নাম্বার না থাকতো তাহলে আমায় লিঙ্গুইস্টিক্সে মাস্টার ডিগ্রি করতে হতো। সেরকম বহু সাবজেক্ট আছে, আমি সাবজেক্টটা বলবো না কারণ আমি কাউকে ব্যক্তিগতভাবে করতে চাই না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানে এটা কোথাও সবার জন্য সমান নীতি, মানে এটা যাকে পছন্দ তার জন্য একরকম নীতি, যাকে পছন্দ নয় তার জন্য একরকম নীতি, মানে কমিউনিস্ট সুলভ জীবনযাত্রা। কমিউনিস্ট সুলভ জীবনযাত্রার মাপকাঠি হচ্ছেন মোহাম্মদ সেলিম। আবার তুমি সেলিমে গেলে, কাঁটা আটকে যাচ্ছে সেলিমে। না না না, একটা কথা অনিন্দা ফার্স্ট বলতে হবে, উনি একটা স্টেটের সেক্রেটারি। এবার ধরুন কথার কথা নীতি নৈতিকতার প্রশ্ন, একটা এন্টায়ার শিশু হাসপাতালের গোটা ফ্লোরটা ওনার দখলে ছিল, গোটা ফ্লোর। এবার নীতি নৈতিকতা বামপন্থা বাকি সবাই খারাপ, চুলোয় যাক, আমরা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে, গজদন্ত, মানে একদম আমরা শেষ কথা। উনি ফ্লোরটা দখল করে রেখেছিলেন কেন? ও ফ্লোর দখল মুক্ত করতে হয়েছিল। তুমি আমার একটা জিনিস বলো ঋতু, কেন বলছি, যেহেতু তুমি ছাত্র আন্দোলনের ফসল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সুবক্তা, ছাত্র আন্দোলনের ফসল, এখন তুমি শ্রমিক সংগঠনের নেতা। দীর্ঘদিন ধরে এ রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট হয় না, এভাবেই কি কোনো সত্যি ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন চলতে পারে? এটা তোমার পীড়া দেয় না? আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি ইতিমধ্যে একবার নেতৃত্বকে এটা জানিয়েছি, আমার ব্যক্তিগতভাবে আমার মত এটা, যে এবারের ভোটে সরকার গঠন হওয়ার পর ছাত্র ইউনিয়নের ভোট করাটা প্রয়োজন। ডান বাম নির্বিশেষে ছাত্র আন্দোলন যদি
মানে ভাইব্রেন্ট না থাকে, তার যদি সাপ্লাই লাইনে যে মানে হ্যাঁ, ভবিষ্যতে constant নেতা যদি হতে তৈরি থাকে, হবে কি করে? সাপ্লাই লাইন এফেক্টেড হবে। এবার আমি এটা আমার ব্যক্তিগত, না, আমি বুঝতে অনেক পেরেছি। একটা বিষয় আছে যে সেই সময় যেটা হিংসা, রক্তপাত, আহ, মানে মৃত্যু, কিন্তু এখন তো আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়, এবং আমি নিশ্চিতভাবে আবার পার্টি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি এটা ঠিক করেছি যে আমি আমার মতো করে আমি কেন এই বিষয়ে ভাবছি, মানে এই বিষয়ে পার্টির কাছে একটা বক্তব্য, অভিষেকের কাছে, দিদির কাছে, যে আমার মনে হয় এটা যে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনটা এই মুহূর্তে সম্ভব নয় অবভিয়াসলি, মানে বা যে সিচুয়েশন ছিল ভোটের আগে একটা সমস্যা, এসআইআর একটা বড় প্রবলেম ছিল, মানে সব মিলিয়ে, কিন্তু ভোটের পরে পার্টি নিশ্চয়ই ভেবে দেখবে, কারণ এটা এরকম ভাবার কোনো কারণ নেই। আজকে যারা পার্টির নেতা এরাও তো সে ডান বাম নির্বিশেষে সবাই অনেকেই ছাত্র আন্দোলনের ফসল, এক্স্যাক্টলি। তারাও যে এটা মানে মনে করছেন না যে সাপ্লাই লাইনটা কেটে যাচ্ছে তা নয়, সবার মাথার মধ্যেই রয়েছে এটা। এবং আমি যে কেন্দ্রে আমার লড়ছি সেখানেও এই বিষয় নিয়ে এর মধ্যেই আলোচনা হয়েছে, মানে তারাও যারা উপরের লিডারশিপ আছেন তারাও বলছেন যে, তো এটা আমার ধারণা ডেফিনেটলি পার্টি এটার উপর নজর দেবে বলে আমার ধারণা। তোমাকে ঘটনাচক্রে শ্যামল চক্রবর্তীর মেয়াদ শেষের পর তোমাকে রাজ্যসভায় সিপিএম পাঠিয়েছিল। শ্যামল দীর্ঘদিনের সিটু নেতা ছিলেন, একটা সময় তুমি তার ঘনিষ্ঠ বৃত্তে থাকতে যখন তুমি সিপিএম। সেই যে অভিজ্ঞতা ট্রেড ইউনিয়ন করার, সেই অভিজ্ঞতা কি এখন তোমার কাজে লাগে? আমি যখন ছাত্র ফেডারেশনের, আমি ইনফ্যাক্ট এসএফআই এর সব থেকে বেশি সময়ের জেনারেল সেক্রেটারি, 8 বছর কেউ জেনারেল সেক্রেটারি থাকেননি। নেপালদেব ভট্টাচার্য 7 বছর ছিলেন। এবার অদ্ভুত ব্যাপার, সিপিএম এর ওই যে তুমি বলছিলে না যে সিপিএম কি পরিবর্তন হয়েছে, কিন্তু ঠিক বিজেপির মতো, বিজেপি ইতিহাসের বই থেকে মুঘলদের বাদ দিয়েছে। মুঘলদের যদি বাদ দেয়া হয় তাহলে রাণা প্রতাপ হাওয়ার সঙ্গে যুদ্ধ করেছেন, হলদিঘাটের যুদ্ধ হয়নি, শিবাজির অস্তিত্ব রাখা যাবে না, কারণ মুঘল পিরিয়ড বাদ গেলে তুমি ওটা পড়াবে কি করে। সিপিআইএম তার ডকুমেন্টে আমি হঠাৎ দেখলাম যে আমার নাম নেই, তাহলে 2018 থেকে 2016 এসএফআই এর কোনো জেনারেল সেক্রেটারি ছিল না। মানে এই যে সিপিএম বিজেপিকে 2008 থেকে 2016, তাহলে প্রেসিডেন্টের নাম আছে, জেনারেল সেক্রেটারির নাম নেই। ওই ফেজে 2জন প্রেসিডেন্ট ছিলেন, দুজনেই আমার খুব বন্ধু, যোগাযোগ আছে। আর কেরালায় এরকম ব্যাপার নেই যে কথা বললে এক্সপেলড হয়ে যেতে হবে, তো নাম সেটা মোছা হয়েছে। তো বিজেপি যদি মুঘলদের বাদ দিচ্ছে, এটা তো সে অনেকটা সেরকম ব্যাপার, ইতিহাসের বিকৃতি এরাও ঘটাচ্ছে। যেটা বলছে যে ট্রেড ইউনিয়নের যে অভিজ্ঞতা তখন ছিল, আমি যখন আমায় সীতারাম জিজ্ঞাসা করেন, যে সীতারাম প্রপোজ করেছিলেন যে আমি যেন ডিওয়াইএফআই এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হই, তো আমার ডিওয়াইএফআই করবার ক্ষেত্রে আপত্তি ছিল, আমি শ্রমিক আন্দোলন করতে চেয়েছিলাম। কিন্তু সেই অর্থে মানে যখন বলা হলো, নেতৃত্ব বলেছিলেন শ্রমিক আন্দোলন করার কথা, সেই অর্থে কোনো স্কোপ দেয়া হয়নি। মানে শ্রমিক আন্দোলন, হ্যাঁ, শ্যামলবাবুর সঙ্গে থাকতে গিয়ে থিওরিটিক্যাল অনেক কিছু আমি জেনেছি উনি শ্রমিক আন্দোলন সম্পর্কে। এবার আমি শ্রমিক আন্দোলনের আমি বলবো যে আমার কাছে খুব বিস্ময়ের ছিল, মানে ইটস লং টার্ম প্ল্যানিং। মানে আমাকে ভেবে পাঠিয়ে দেওয়া হলো একটা চা বেল্টে কাজ করবার জন্য, এবং সেই সকালবেলা 7টায় বেরিয়ে আমি ওখানে চা বাগানগুলো হাতের তালুর মতে চিনি, একটার পর একটা চা বাগান, বিস্তীর্ণ জঙ্গল, বিস্তীর্ণ চা বাগান, অসম্ভব সুন্দর একটা জায়গা। তো একেবারে ভুটানের পাদদেশ, আসামের বর্ডার। তো এই ট্রেড ইউনিয়নের জন্য, মানে ট্রেড ইউনিয়নটা প্র্যাকটিক্যালি আমি করা শুরু করলাম যেদিন থেকে আমায় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পাঠালেন। আচ্ছা, ওখানে তৃণমূলের 6টা ইউনিয়ন ছিল। এই হোমওয়ার্ক করতে করতে আমি সভাপতি হওয়ার পর 6টা ইউনিয়নকে ডেকে বললাম আইদার মার্চ করুন, অথবা আমি জানিয়ে দেবো চিঠি দিয়ে একটা ইউনিয়ন আমি করব, কোনো নামই রাখবো না। নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, যারা আসবেন তারা ওয়েলকাম, যারা আসবেন না তাদের জন্য শুভেচ্ছা আর লাল গোলাপ। এবং তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন তৈরি হলো। আমার কাছে 2019 সালে, তখন আমি সরাসরি তৃণমূল করি না, আমি আমার সেই দেখেছি যে ইন্টারাকশন হচ্ছে, ছেলেমেয়েরা সাইকেল নিয়ে বেরিয়েছে, সবুজ সাথীর সাইকেল, বলছে নরেন্দ্র মোদী দিয়েছে। এটা সেই ছেলে মেয়েটির দোষ নয়, এই গোটা দোষ এবং দায় হচ্ছে সংগঠনের, যে ওখানকার যারা এটা পৌঁছে দিতে পারেননি। এই যে মোদির জুমলা বনাম দিদির কাজ, 1000 কোটি টাকা চা বলয়ে দেবে 2021-এ বলেছিল, কোনো টাকা আসেনি। 2016-তে বাগান অধিগ্রহণ করবে বলে মনোজ টিগ্গা জিতে গিয়েছিলেন, 3টে সিটের মধ্যে একটা ছিল খড়গপুর, বৈষ্ণবনগর বাদ দিয়ে মাদারিহাট, সেই মাদারিহাট পুনরুদ্ধার হয়েছে, এবং আমি খুব আশাবাদী
একটা ওখানে রয়েছে, লেফট পুরো ভোটটাকে ট্রান্সফার করে দিয়েছে, মানে ইন টোটো, মানে বিজেপি ভাবা যায় যে একটা জেলায় লেফটের ভোট 1%। মানে তৃণমূল এই আলিপুরদুয়ার লোকসভা 2,60,000-এর ওপর হারা লোকসভা, এবারে আমরা নামিয়ে এনেছিলাম 72,000-এ। মানে সিপিএম যদি 1% ভোট না পেতো, আমরা আলিপুরদুয়ার লোকসভা জিতে যেতাম। ঋতু, তুমি বললে না মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় বামপন্থী, সিঙ্গুর নন্দীগ্রাম পর্বের মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন তুমি কিভাবে দেখো? সিঙ্গুর নন্দীগ্রাম পর্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বিরোধী আন্দোলনের মুখ, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অ্যাডমিনিস্ট্রেটর। আমি যে স্কিমটার কথা তোমায় বললাম, বিএমএসএসওয়াই, আমি বলছি এটার মানে এটা হয়তো খুব পাবলিক ডোমেনে নেই, কিন্তু শ্রমজীবী প্রান্তিক মানুষ, মানে এই বিএমএসএসওয়াই পরিবহন শ্রমিক, ট্রান্সপোর্ট শ্রমিক মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়কালে 4,400 কোটি টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তোমার সামগ্রিক মূল্যায়ন কি? উনি তোমায় খুব স্নেহ করতেন, বস্তুত ওনার উদ্যোগেই তুমি রাজ্যসভায় গিয়েছিলে, একদম অনেক সিনিয়র নেতাকে ফুট ডাউন। ইয়েস, তোমার মূল্যায়ন কি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে? বুদ্ধদা সম্পর্কে আমার যদি মূল্যায়ন করতে হয়, বুদ্ধদা মানুষ হিসেবে চমৎকার, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, মানে আমি একটা কথা, আমি নাম বলবো না, একজনের থেকে শুনেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটর যদি দাদা হয়ে যায় তাহলে একটা বড় সমস্যা হয়। জ্যোতিবাবু কখনো দাদা ছিলেন না, জ্যোতিবাবু ছিল, জ্যোতিবাবু অথবা স্যার। মানে রাজ্যের মুখ্যমন্ত্রী দাদা হলে হবে না। মমতা তো দিদি না, মমতা ব্যানার্জি দিদি, কিন্তু কোন অফিসার কি মমতা ব্যানার্জিকে দিদি বলে সম্বোধন করছেন? ম্যাডাম বলছেন স্যার। এই আচ্ছা, there is no প্রশাসন, where there is no hierarchy there is anarchy। এই যে, এবং একটা জিনিস আমি বলি, এখানের মজাটা হচ্ছে আমি একটা কিছু করতে চাই, আমি তার পরিকল্পনা করলাম, পরিকল্পনাটা লিখলাম, জানালাম, যদি হ্যাঁ হওয়ার হয় সেটাও 5 মিনিটে হবে, যদি না হওয়ার হয় সেটাও 5 মিনিটে হবে। এবং একটা কাজ করবার যে বৃহৎ স্পেস, ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবে, কিন্তু প্রাইমারিলি তুমি যখন কাজ করছো তখন সেখানে ইন্টারভেনশন নেই। আমি বলছি, আমি একটা উদাহরণ দিই, 2014 সালে সিপিআইএম এর সোশ্যাল মিডিয়া আমার ল্যাপটপে খোলা হয়েছিল। আমার ল্যাপটপটা তো ওখানে পার্মানেন্টলি দিয়ে দেওয়া যায় না, তো সোশ্যাল মিডিয়া খোলা হবে, তো আরো কয়েকটা ল্যাপটপ লাগবে। আমি এক বুদ্ধদা বলেছিলেন যে ওই নাম বলছি না, গিয়ে যোগাযোগ করো। তা আমি সেই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, তাত্ত্বিক লিডার, তাকে গিয়ে বললাম, তিনি প্রথম বললেন এই খেয়েছে, আজকে তো শুক্রবার। আমি বললাম কেন? বললো সেক্রেটারিয়েট মিটিং তো বৃহস্পতিবার। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি না। বললো না, সেক্রেটারিয়েট মিটিংয়ে পাস না করালে তো করানো যাবে না। আমি বুদ্ধদার কাছে গিয়ে বললাম, বুদ্ধদা একটা ফোন ঘোরালেন, সেটার ব্যবস্থা হলো। কিন্তু এই যে ব্যুরোক্রেটিক সেন্ট্রালিজম, এই ব্যুরোক্রেটিক সেন্ট্রালিজমের বিপদ হচ্ছে এই ডু ইট নাও, মানে আমি একটা কিছু করতে চাই, তার জন্য 2 মাস 3 মাস যদি সেইটাকেই মানে পাস করাতেই লাগে, তার থ্রেড বেয়ার করতে গিয়ে, এইখানে একটা বড় ল্যাপস। আর ফিজিক্যাল মোবিলিটি, ফিজিক্যাল মুভমেন্ট, আমি এটা বিশ্বাস করি, এটা মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফিজিক্যাল মোবিলিটি, ফিজিক্যাল মুভমেন্টের কোনো বিকল্প নেই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় চরকির মতো ঘুরে বেড়ান, যে রাজনীতির ক্ষেত্রে, আমি তোমায় কি বলছি, আমি রাজ্যসভার মেম্বার হওয়ার আগে অবধি আমি আইএনটিটিউসির সভাপতি হিসেবে অ্যাভারেজে 5 দিনের বেশি থাকিনি কলকাতায়। আই এম কনস্ট্যান্টলি অন দ্য মুভ। তুমি বলছো বুদ্ধদেব ভট্টাচার্য ভালো মানুষ কিন্তু ভালো প্রশাসক নন? না, ভালো প্রশাসক নন, মানে প্রশাসকের ক্ষেত্রে এটা ক্লিয়ার। এবং মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীকে হ্যাজ টু বি মোবাইল। আমার মনে হয় এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক যোজনের মধ্যে কেউ নেই আর কি। রাজনীতিক বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তোমার মূল্যায়ন কি? বুদ্ধদার সঙ্গে আমার বহু সময় নানান বিষয়ে আলোচনা হয়েছে, রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে, বইপত্রের ক্ষেত্রে বুদ্ধদা, আমার বইপত্রের প্রতি আগ্রহের ক্ষেত্রে ওনার একটা অবদান ছিল। আবার বুদ্ধদার সঙ্গে মতের অমিলও ছিল আর কি, এবং সেটা মানে মতের অমিল মানে সেটা নিয়ে তর্ক করা যেত। বুদ্ধদা স্তালিনকে একেবারে পছন্দ করতেন না, আবার পাবলো নেরুদার অসম্ভব ভক্ত ছিল। আচ্ছা, আমি আবার দুজনেরই অসম্ভব ভক্ত আর কি। এটা অবশ্যই মানে অন্তত আমার পড়াশুনোর ক্ষেত্রে, এবং হি ওয়াজ ভেরি আপডেটেড অ্যাবাউট মডার্ন লিটারেচার। আমরা বাইরে গেলে সবসময় খোঁজ নিতেন যে কি পড়লাম, কি জানলাম, এটা ছিল। মানে
বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিক না হয়ে সাহিত্যিক কবি হলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলা সাহিত্য এনরিচড হতো আরো। তুমি যখন সিপিএম এর ছাত্র নেতা তখন এই রাজ্য সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন দেখেছে, আবার তুমি যখন তৃণমূলের শ্রমিক নেতা তখন এই রাজ্য আরজিকর আন্দোলন দেখেছে। এই দুটোর মধ্যে কোন পর্বটা তোমায় বেশি আলোড়িত করেছে? যখন সিঙ্গুর নন্দীগ্রাম ঘটেছিল তার রাজনীতিটা একরকম ছিল। তার মানে একটা গভর্নমেন্ট অনেক বছর, মানে হুম, ওটাই তো লাস্ট টার্ম। সিঙ্গুর নন্দীগ্রামের মুভমেন্ট অনেক বছর, এবং মুভমেন্টটাতে মানে প্ল্যানিং এর মানে মানুষকে কনফিডেন্সে না নিয়ে, মানুষকে মানে আমার যদি পদ্ধতিগত একটা ত্রুটি ছিল। পদ্ধতি না, মানে এই কমপ্লিসেন্সি, আমার সংখ্যা প্রচুর, হুম, রাজনীতিতে কমপ্লিসেন্সির কোনো জায়গা নেই। হুম। আমার সংখ্যা প্রচুর হতে পারে, কিন্তু সংখ্যা প্রচুর বলেই আমি মানে ওখানে তো সবাইকে আমি যদি কনফিডেন্সে নিয়ে সংখ্যা প্রচুর বলেই স্বৈরাচার করতে পারি না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মানে তাহলে তো সেটা ফ্যাসিবাদ হয়ে যায়। হুম, আমি বলছি না 100% লোক নেওয়া যাবে, হুম, আমি যদি ওখানকার অধিকাংশ লোককে নিয়ে, ওখানে তো জায়গা আছে, একটা বড় স্টেডিয়ামে যদি সবাইকে ডেকে আমরা যদি একটা, সেই সময় যারা নেতৃত্বে ছিলেন তারা যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারতেন তাহলে অনেক ইজি হতো। সেটা না হয়ে হলো কি, আর জমির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সেনসিটিভ। খুব সেনসিটিভ। তো আর আমাদের রাজ্য তো খুব জিওগ্রাফিক্যালি বিরাট নয়, হুম, নট ভেরি বিগ। হুম। তো সেইটা আমার মনে হয় তখনকার ক্ষেত্রে মানে এটা একটা মানে ল্যাকুনা। হুম, মানে তুমি সবাইকে কনফিডেন্সে না নিয়ে ইউ ক্যানট ডু ইট। কনফিডেন্সে সবাইকে নেওয়াটা জরুরি। আর আরজিকর মুভমেন্টের ক্ষেত্রে নানান রকম উপাদান রয়েছে, এবং সেটা এখন ভোটের সময়ও ম্যানিফেস্টেড হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। মানে মুভমেন্টের পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে বিভাজন হয়েছে। হুম, তাদের মধ্যে বিখ্যাত একজন চিকিৎসক, হুম, তিনি হুম, সরাসরি মানে হুম, তিনি হুম, তো সোকল বামপন্থী। হুম, মানে হুম, মজাটা হচ্ছে হুম, আমার এখানে একটা বক্তব্য রয়েছে। আমার বক্তব্য রয়েছে যে মানে দেখো, এটা খুব বিখ্যাত হুম, কথা, রাজনীতির কথা, যে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। হুম, এবার যে ভদ্রলোক গতকাল অবধি আমি তাকে মাথায় তুলে নেচেছি, আজকে তিনি আমার সুরে সুর মেলাচ্ছেন না, হুম, তাই বলে তাকে হচ্ছে যে মানে তিনি একেবারে পচে গেছেন, হুম, আমার এটাই আপত্তি আছে। এভরিথিং ইজ নট স্ট্যাটিক। উনি ওনার মনে হয়েছে সে কথা বলেছেন, হুম। বলে কাল যাকে আমি মাথায় তুলে নাচছিলাম আজকে তার ছবি মাটিতে ফেলে তার উপর জুতো দিয়ে লাফালাফি করছি। দিস ইজ নট আ গুড পলিটিক্স। এই দুটো আন্দোলনের মধ্যে তোমায় যেটা প্রশ্ন করছিলাম, কোনটা তোমাকে বেশি আলোড়িত করেছে ধরে নাও রাজনীতির ছাত্র হিসেবে? সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে, মানে সেটা আমি পার্টির মধ্যেও বলেছিলাম, তখন আমি যদিও স্টেট কমিটি মেম্বার নই, কিন্তু যে ফ্রন্ট ছিল তাতে বলেছিলাম, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে মাস পার্টিসিপেশন ওয়াজ হিউজ। এবং একটা আন্দোলন একটা 3 দশকের বেশি সরকারের ভিত্তি নাড়িয়ে দিতে পারে, মানে তাতে মাস পার্টিসিপেশনটা ছিল খুব হিউজ। আরজিকর মুভমেন্ট দুঃখজনক, অসম্ভব দুঃখজনক ঘটনা। সেই মুভমেন্টের যে যারা অংশ নিয়েছেন সেটা প্রধানত হচ্ছে আরবান পপুলেস। মানে আমি যদি, কিন্তু একটা নাগরিক আন্দোলন তো হয়েছিল। নাগরিক আন্দোলন হয়েছিল, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের যে লার্জ স্কেল, সেইটা আমার মনে হয় যে কোথাও আমার তো মনে হচ্ছে এটা তৃণমূলের ঋতব্রত বলছে, আরজিকর মুভমেন্ট ওয়াজ এ হিউজ মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট আচ্ছা, বেঙ্গল। আমি তো ঋতব্রত অনিন্দদা, আমি তো পার্টিজান লোক, পার্টিজান। শুরুতেই বললাম। মানে আমি এখানে যে এসেছি, তুমি তো আমায় ব্যক্তি ঋতব্রত হিসেবে ডাকোনি, তৃণমূলের প্রার্থী হিসেবে ডেকেছো। একটা র্যাপিড ফায়ার করব। আচ্ছা, বিধানসভা না রাজ্যসভা বিধানসভা। এখন বলে? রবীন্দ্রনাথ না জীবনানন্দ? রবীন্দ্রনাথ। দীনেশ মজুমদার ভবন না আলিমুদ্দিন স্ট্রিট? দীনেশ মজুমদার ভবন। দোলা সেন না শোভনদেব চট্টোপাধ্যায়? শোভনদেব চট্টোপাধ্যায়। নেইমার জুনিয়র না ভিনিসিয়াস জুনিয়র? ভিনিসিয়াস জুনিয়র। বুদ্ধদেব ভট্টাচার্য না সীতারাম ইয়েচুরি? সীতারাম ইয়েচুরি। কে বেটার অভিনেতা মনে হয়, কুণাল ঘোষ না পার্থ ভৌমিক? পার্থ ভৌমিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় না প্রতীক জৈন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্র সংগঠন না ট্রেড ইউনিয়ন? ট্রেড ইউনিয়ন। মোহাম্মদ সেলিম না সুজন চক্রবর্তী? সুজন চক্রবর্তী। ডেরেক ওব্রায়ন না সাগরিকা ঘোষ? ডেরেক ওব্রায়ন। লাস্ট ওয়ান, সুদীপ্ত গুপ্ত না আনিস খান? আমি আনিস খানকে চিনতাম না, সুদীপ্ত। তো
আমি যদি বেছে নিতে হয় তাহলে সুদীপ্ত গুপ্ত বলবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, থ্যাংক ইউ ভেরি মাচ।